মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি রাজস্ব আয় বাড়াতে নতুন করে কয়েকটি পণ্যে কর বসতে পারে, বাড়তে পারে কর্পোরেটে করের হারও। তবে আগামী বাজেটের চ্যালেঞ্জ মোকাবেলায় কর না বাড়িয়ে কর ফাঁকি বন্ধে নীতি প্রণয়নে বেশি মনোযোগী হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মেজবাহ হাসানের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজস্ব বাড়াতে অন্তর্বর্তীকালীন সরকার নানা পদক্ষেপ নিলেও অর্থনীতির নানা সংকটে খুব একটা কাজে আসেনি। চলতি অর্থবছরের প্রথম 10 মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল প্রায় 3,59,000 কোটি টাকা, যার আদায় হয়েছে 2,87,000 কোটি। লক্ষ্যমাত্রা পূরণ দাতা সংস্থার দেওয়ার শর্ত, সেই সাথে রাজস্ব বাড়ানোর চাপের মধ্যে নতুন করে আলাদা দুটি বিভাগের অধ্যাদেশে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে পিছিয়েছে গতিপথ। এমন বাস্তবতায় নতুন করে আয় ব্যয়ের হিসেব নিকেশ কষাটা কতটা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা? রেভিনিউ মোবিলাইজেশন খুব জোরে সোরে করতে হবে, কিন্তু একই সাথে কিন্তু এই যে আমাদের বাণিজ্য করের উপরে যে রাজস্বর যে আমাদের রিলায়েন্সটা, নির্ভরশীলতা, এইটা কমাতে হবে। এই বছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা জিডিপির 14, 15 বা 12% যদি উন্নীত করতে চাই, ইভেন 10% যদি উন্নীত করতে চাই, তাহলে আমাদের রাজস্ব লক্ষ্যমাত্রা আরও অনেক বেশি হবে। শুধুমাত্র এনবিআর বিলুপ্তি করে সংস্কার সম্ভব নয় জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, এজন্য প্রয়োজন বাস্তবভিত্তিক সিদ্ধান্ত। অনলি সেপারেশন ইজ নট দ্য সলিউশন। আপনার সেপারেশন কিভাবে করছেন, এই সেপারেশনের পরবর্তী পর্যায়ে সেই পলিসি প্রণয়নের কার্যক্রমগুলি কীভাবে পরিচালিত হবে, কারা পরিচালনা করবেন, সেখানে প্রফেশনালিজম থাকবে কিনা, এই বিষয়টি যেমন দেখতে হবে, তেমনিভাবে আপনার রাজস্ব বাস্তবায়ন যে উইং আছে সেখানেও কিন্তু আসলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে, এখানে বিনিয়োগ বাড়াতে হবে। মূল্যস্ফীতি বিবেচনায় করের হার না বাড়িয়ে কর ফাঁকি রোধে নীতি প্রণয়নের পরামর্শ বিশেষজ্ঞদের। ট্যাক্স রেটটা বাড়াবার কোনো সুযোগ নেই, কিন্তু ট্যাক্স বেসটা বাড়াতে হবে। এই চেষ্টাটা আমার মনে হয় শিথিল, এটাকে আরও জোরদার করতে হবে। ন্যূনতম কর যে সংক্রান্ত যে বিধান আছে সেই বিধানটা পরিবর্তন আনা, এটাই আয়কর বিভাগের জন্য অত্যন্ত চ্যালেঞ্জ। হয়তো তারা একবারে পারবে না, কিন্তু তাদের 2 বছর 3 বছর বা 4 বছর মেয়াদে একটা কর্মপরিকল্পনা করতে হবে। আগামী অর্থ বছরের জন্য রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,99,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় 7.6% বেশি। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আসন্ন ঈদুল আজহা ঘিরে যশোরের শার্শা উপজেলার 7 মাইল পশুর হাটে ব্যাপক প্রস্তুতি থাকলেও এবার ক্রেতার সংখ্যা কম। হাটে বিক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো, তবে ছোট মাঝারি গরুর চাহিদা বেড়েছে। উপজেলায় গরু ছাগলের পাশাপাশি চাহিদা বেড়েছে মরুভূমির জাহাজ খ্যাত উটের। বিক্রি হচ্ছে 30 থেকে 35 লাখ টাকায়। বেনাপোল থেকে মহসিন মিলনের পাঠানো রিপোর্ট। 7 মাইলের এই হাটে ভিড় বেড়েছে ব্যবসায়ীদের। খামারে খামারে লালন পালন করে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এসব পশু। রয়েছে চাষিদের আদরের গরুটিও। এবছর শার্শা উপজেলায় কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 14,200 পশু। ভারতীয় পশু আসা বন্ধ থাকায় বিভিন্ন অঞ্চল থেকে গরু, ছাগল, মহিষ বিক্রি করতে এসেছেন ব্যবসায়ীরা। তবে ক্রেতারা বলছেন পশুর দাম তুলনামূলক বেশি। দাম চাচ্ছি 65-66, দাম বলছে 58 পর্যন্ত। গরু প্রচুর আমদানি, কিন্তু খরিদ্দার খুব কম। বাজার মোটামুটি ইনশাআল্লাহ আগের তুলনায় একটু গরু কম, তো বাজারও একটু বেশি। 17টা গরু বিক্রি হয়ে গেছে আর 6টা গরু আছে, তা আলহামদুলিল্লাহ মোটামুটি দাম ভালো পাইছে। কোরবানির জন্য গরু ছাগলের পাশাপাশি সৌদি আরব থেকে আমদানি করা 7টি উটও প্রস্তুত করেছে বেনাপোলের ব্যবসায়ীরা। প্রাকৃতিক ঘাস খাওয়ানোর পাশাপাশি ভুট্টা, ছোলাসহ দানাদার খাদ্য খাইয়ে মোটা তাজা করছেন। আমদানিকারকরা বলছেন প্রতিটি উটের দাম উঠেছে 30 থেকে 35 লাখ টাকায়। দেখাশুনো করি, খাদ্য খাবার দিই, ছোলা, ভুট্টা, দিন একবার গোসল দেওয়া হয়। পশুর হাটের ক্রয় বিক্রয় এবং হাট ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিরা কাজ করছেন। এনটিভি নিউজ ডেস্ক। সাইবার স্পেসে আলোকচিত্র সাংবাদিকদের 24-এর গণ অভ্যুত্থানে তোলা আলোকচিত্র সমূহ সংরক্ষণের তাগিদ জানান সমাজ কল্যাণ ও নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বলেন, ছাত্র সমাজ ও জনগণের পাশাপাশি আলোকচিত্র সাংবাদিকরা ছিলেন 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম সৈনিক। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত রূপসী বাংলা জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ও
1432 অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় সমাজ কল্যাণ ও নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা আলোকচিত্র অত্যন্ত ক্ষমতাশীল মাধ্যম, নারী ও তরুণ সমাজ সংকটে আছে উল্লেখ করে শুধু নির্যাতনের ছবি নয়, এর বিরুদ্ধে সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। আলোকচিত্র প্রদর্শনীটিতে দেশের বিভিন্ন প্রান্তের মোট 91 জন অংশগ্রহণ করেছেন। প্রদর্শনীটি 3 জুন পর্যন্ত চলবে, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে। এশিয়ার দেশগুলোকে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা ও সমৃদ্ধির জন্য নতুন সুযোগ উন্মোচনে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সকালে জাপানের টোকিওতে নিক্কেই ফোরামের উদ্বোধনী অধিবেশনে তিনি একথা বলেন। জানান, বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। To guide the country. We are working hard to fulfill the dreams and aspirations of our people, to ensure justice, equality, freedom, and dignity of people, and prepare for a free, fair, and credible election, aiming at a smooth transition to democracy. We believe this is a chance to correct the wrongs, build new institutions, and realize the dream for a fairer society. Despite multiple domestic challenges, Bangladesh is playing a role in contributing to global peace and security through participation in UN peacekeeping and peace-building missions. অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে শান্তিরক্ষী বাহিনীকে আরও দক্ষ ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সকালে রাজধানীর তেজগাঁওয়ে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে পিস কিপার্স রান উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীদের একাগ্রতা ও সাহস সারা পৃথিবী জানে। বিশ্বের বিভিন্ন দেশের সংকট সমাধানে বাংলাদেশের শান্তিরক্ষীরা দক্ষতার পরিচয় দিচ্ছে। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সাফল্যের সাথে কাজ করায় সেনা, নৌ, বিমান বাহিনী ও পুলিশ সদস্যদের ধন্যবাদ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইঞ্জিনিয়ারিং ও লজিস্টিক সাপোর্টের দিক দিয়েও বাংলাদেশি শান্তিরক্ষীরা এগিয়ে মন্তব্য করে তিনি আরও বলেন, নারীদের অংশগ্রহণ ও তাদের সাফল্য বিশ্ব দরবারে বাংলাদেশকে সম্মানিত করেছে। Across the world, this contribution of both the Bangladesh military, army, navy and air force and the Bangladesh police to UN peacekeeping are immense and multifaceted. Our military personnel have demonstrated exceptional courage and operational expertise in diverse and often volatile environment. বঙ্গোপসাগরে লঘুচাপ সুস্পষ্ট হয়েছে। এদিকে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর এবং কক্সবাজারকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া দেশের 6টি অঞ্চলের নদীবন্দরে দুপুর পর্যন্ত 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৈরী আবহাওয়ায় উপকূলের অনেক এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস আরও জানায়, অতি ভারী বর্ষণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে তৃণমূলের ক্ষমতায়ন ও নেতৃত্ব যে কোনো সময়ের তুলনায় গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ সকালে জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত এশিয়ার ভবিষ্যৎ শীর্ষক ফোরামে রাখা বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। এশিয়ার রাষ্ট্রগুলোর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তাদের যে ক্রমবর্ধমান চাহিদা তা পূরণে আঞ্চলিক উন্নয়ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। জাপানের নিক্কেই ফোরাম টোকিওতে এশিয়ান চ্যালেঞ্জ ইন এ টার্বুলেন্ট ওয়ার্ল্ড শীর্ষক সম্মেলনের আয়োজন করে, যেখানে বিশ্ব নেতাদের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার দিনের শুরুতেই এই সম্মেলনে রাখা বক্তব্যে ডক্টর ইউনূস ২০ বছর আগে নিক্কেই ফোরাম যে তাকে এশিয়া পুরস্কার দিয়েছিল সে কথা স্মরণ করেন। জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করার অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দিনকে দিন বিশ্ব পরিস্থিতি আরও বেশি সংকটময় হচ্ছে, যেখানে শান্তি সবচেয়ে ভঙ্গুর পরিস্থিতিতে আছে। গাজা, ইউক্রেন, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের রোহিঙ্গা পরিস্থিতির কথা তুলে ধরেন অধ্যাপক ইউনূস। The world is getting increasingly turbulent. A time of great uncertainty. We're witnessing a world where peace is fragile. Tensions are growing, and cooperation is not always guaranteed. Conflicts are erupting in regions in Asia and beyond, with peace becoming elusive. যুদ্ধের পাশাপাশি পুরো বিশ্বকে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে হচ্ছে, কিন্তু এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেয়া হচ্ছে না, যা রাষ্ট্র ও সমাজের মধ্যে বিশ্বাসহীনতার জন্ম দিচ্ছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এশিয়ার দেশগুলোতে বিশ্বের অর্ধেক জনগোষ্ঠী বসবাস করে উল্লেখ করে তিনি এই অঞ্চলের মানুষের সম্ভাবনাকে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন। In a turbulent world, people's empowerment and grassroots leadership matters more than ever. Asia needs a stronger and sustainable way to finance its development. Regional development banks, financial institutions should take lead in funding our growing needs. Asia is still one of the least connected regions in terms of trade. পৃথিবীর যে কোনো সমস্যা সমাধানে আলোচনার কোনো বিকল্প নেই উল্লেখ করে সেদিকে বেশি বেশি জোর দেওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও খবর জানতে এখন যাচ্ছি আবহাওয়া অফিসে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, নিম্নচাপের সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে? আবহাওয়া অফিসে আমরা এসেছি এবং আবহাওয়া অফিস থেকে যেটি জানানো হলো যে 4টি যে বন্দর আছে সেই বন্দরে কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং তারা যেটি জানাচ্ছেন যে আগামী 2 দিন কিন্তু এরকম থেমে থেমে হালকা ভারী এবং বর্ষণ হবে। সেক্ষেত্রে আবহাওয়া অফিস যেটি জানাচ্ছে যে এই আবহাওয়া ঠিক হতে হতে আগামী শনিবার পর্যন্ত লেগে যাবে। আপনি জানেন যে বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার কারণেই রাজধানী ঢাকা সহ সারা দেশেই কিন্তু বেশিরভাগ জেলায় বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া অফিস যেটি জানাচ্ছেন যে ঝোড়ো কোনো হাওয়ার সংখ্যা এই রাজধানী বা আশেপাশে সেরকমটি নেই এবং এই চলতি মাসে কিন্তু তাপপ্রবাহ গেছে এবং এই মাসের মাঝামাঝি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থেমে থেমে কয়েকদিন বৃষ্টিও হয়েছে, কিন্তু এখন যে লঘুচাপ সেটি নিম্নচাপে পরিণত হওয়ার জন্য এই টানা বৃষ্টিটি হবে। আজকেও সারাদিন বৃষ্টি হবে এবং আগামীকালকেও বৃষ্টি হবে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে এবং এই বৃষ্টির ফলে কিন্তু রাজধানীবাসী কিছুটা নাকাল অবস্থা, কারণ রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে আমরা গিয়েছি, সেখানে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। আমি যদি বলি স্কুল কলেজগামী শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন, অনেকেই ভিজে ভিজে স্কুলে যেতে দেখেছি। অফিসগামী মানুষজনও বিপাকে পড়েছেন, যারা একেবারে প্রয়োজনীয় কাজে বের হয়েছেন তাদেরকে বেশ সমস্যার মুখেই পড়তে হয়েছে এবং এই বৃষ্টির কারণে যে যানজটের সৃষ্টি হয়েছে সেটিতে কিন্তু রাজধানীর বেশ কিছু সড়ক একেবারেই স্থবির হয়ে গেছে বলা চলে। এই লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার যে প্রভাব সেটি দেশের বিভিন্ন অঞ্চলে পড়েছে, তবে আবহাওয়া অধিদপ্তর বলেছে রংপুর অঞ্চলের কিছু জায়গায় আসলে বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আবহাওয়ার দেয়া পূর্বাভাসে এটি বলা হচ্ছে যে এই আবহাওয়া স্বাভাবিক হতে বৃষ্টি কমে আসতে আরও 2 দিন সময় লাগবে। সাগর, জানছিলাম আবহাওয়ার খবর। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করছে তার সমর্থকরা।
প্রধান ফটকে কয়েকশো লোক অবস্থান করায় সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, যার কারণে বন্ধ রয়েছে নাগরিক সেবা। বৃহস্পতিবার সকাল 10টা থেকে ইশরাকের সমর্থকদের পাশাপাশি সিটি কর্পোরেশনের শ্রমিক ইউনিয়নের বিপুল সংখ্যক কর্মী নগর ভবনে অবস্থান নেয়। ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ না পড়ানোর পেছনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ইন্ধন আছে দাবি করে তার পদত্যাগ দাবি করা হয়। ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে প্রথমে সিটি কর্পোরেশন ভবন ও পরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করে বিএনপির নেতাকর্মীরা। শপথ পড়ানোর বিষয়ে লিভ টু আপিলের শুনানিতে আজ নির্বাচন কমিশনের বক্তব্য উপস্থাপনের কথা রয়েছে। নগর ভবনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান, যাচ্ছি তার কাছে। নাজিবুর, নগর ভবনের এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। 15 দিনের মতো বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথের দাবিতে তার সমর্থকরা নগর ভবন এবং তার আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে। আজ সকাল 10টা থেকে আমরা দেখেছি এই কর্পোরেশনের যারা শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা রয়েছে বা ঢাকাবাসীর ব্যানারে যে বিএনপি নেতাকর্মীরা এবং ইশরাকের সমর্থকরা তারা এসে এখানে উপস্থিত হয়েছেন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন। এই অবস্থান কর্মসূচি থেকে তারা বারবার দাবি জানাচ্ছেন যে অবিলম্বে যেন আদালতের রায় বাস্তবায়নের মাধ্যমে ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠানটি আয়োজন করে সরকার, এবং তারা এরই পাশাপাশি দাবি করছেন যে এই শপথ অনুষ্ঠানটি বিলম্বিত করছেন স্থানীয় সরকার উপদেষ্টা, এবং তারা অভিযোগ করছেন যে তার ইচ্ছাতেই এই শপথ অনুষ্ঠানটি আয়োজন করছেন অন্তর্বর্তী সরকার। এই কারণেই তার পদত্যাগও তারা এখানকে দাবি জানাচ্ছেন। এবং আপনাদেরকে যদি একটু বলি যে নাগরিক সেবা কিন্তু চলমান এই আন্দোলনের কারণে পুরোপুরি ভেঙে পড়েছে, অর্থাৎ 15 দিন এই সিটি কর্পোরেশনের সকল কার্যক্রম বন্ধ। সামনে ঈদুল আজহা এবং এই ঈদুল আজহাকে কেন্দ্র করে যেই প্রশাসনিক গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই আটকে আছে। যেমন বলা যায় কোরবানির হাট, বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে ঈদগাহের জামাত সব কিছুই কিন্তু আটকে আছে এই চলমান আন্দোলনের কারণে। এবং কিছুক্ষণের মধ্যে হয়তো ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এই আন্দোলনের সংহতি জানাতে এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছেন। বৈরী আবহাওয়ার কারণে তার সকাল থেকে এখানে উপস্থিত হওয়ার কথা ছিল, সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে। এবং আপনাদেরকে আরও যদি একটি তথ্য জানাই যে যতক্ষণ না পর্যন্ত ইশরাকের এই শপথ অনুষ্ঠানের দাবি তাদের পূরণ হয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলছেন, এবং তার পাশাপাশি কিন্তু কঠোর আন্দোলনে যাবেন এমনটাও তারা এখান থেকে ঘোষণা দিচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে আন্দোলন চলমান রয়েছে, বিকেল পর্যন্ত আন্দোলন চলার কথা রয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। স্বাগত। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ দেওয়া হবে কিনা সে বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ লিভ টু আপিল নিষ্পত্তি করে এই পর্যবেক্ষণ দেন। ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকর বলেন, এই আদেশের ফলে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত হয়নি, তাই ইশরাক হোসেনকে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে। অপরদিকে রিটকারী আইনজীবী বলেন, সময়সীমা পার হওয়ায় গেজেটের কোনো কার্যকারিতা আর নেই। নির্বাচন কমিশনের আইনজীবী জানান, গেজেট ইতোমধ্যে প্রকাশিত হওয়ায় শপথ পাঠের দায়িত্ব মন্ত্রণালয়ের। বুধবার ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট জারির বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শোনার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত। সুযোগ নাই, সুতরাং তারা একই রকম সিদ্ধান্ত নিলে শপথ দিতে সরকার বাধ্য হবে। শুধু ট্রাইব্যুনাল নয়, মহামান্য হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায় তার ঠেকাই চেয়েছিল। তারা ইশরাকের শপথ ঠেকানোর জন্য বহু চেষ্টা করেছিল, সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এখন নির্বাচন কমিশন এখন যদি আবার সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্তের আলোকে সরকার শপথ দিতে বাধ্য। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত প্রতিদিন 1 ঘন্টা কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সচিবালয়ের কর্মচারীরা। বৃহস্পতিবারে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সচিবালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জমায়েত হয়ে কর্মবিরতি পালনের পর এই ঘোষণা দেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। রোববার 11টার পর খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান এবং বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে অধ্যাদেশ বাতিলের লক্ষ্যে স্মারকলিপি দেয়া হবে বলেও জানান ফোরাম নেতারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সবাইকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানান তারা।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী ৪৮ ঘন্টা ঢাকা সহ সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, তবে তা ঘূর্ণিঝড়ের রূপ নেবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। টানা বৃষ্টির কারণে উপকূল সংলগ্ন শহরগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এতে সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। টানা বৃষ্টিপাতের কারণে দেশের ৬টি অঞ্চলের নদী বন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বৈরী আবহাওয়ার কারণে বরিশাল, ভোলা, চাঁদপুর, পটুয়াখালী ও নোয়াখালীর অভ্যন্তরীণ সকল রুটে নৌ চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে বৃষ্টির মধ্যে লঞ্চের জন্য ওয়েট করতেছি। কালই তো বর্ষা নামতে আছে, কোনো কাজ কাম নাই, কিছু না, কি করে খাবো আমরা? বর্ষা তো বাড়ি থেকে নামতে পারে না, বাসা থেকে বৃষ্টির কারণে আবহাওয়া খারাপ। উদলা গাড়ি চালাই, বৃষ্টি হলে তো চালাতে পারি না, ঘরের বন্দরে ধুই দেওয়া লাগে। ভারী বর্ষণের কারণে উপকূলীয় অঞ্চলগুলোতে পানি প্রবাহ বেড়েছে। অতিরিক্ত পানি প্রবাহে ভোলায় পল্টন ভেঙে পড়েছে। এদিকে নিম্নচাপের প্রভাবে সকাল থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে রয়েছে বাতাস। এই বৃষ্টিপাত আরও 2 দিন অব্যাহত থাকতে পারবে এবং 1 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে। এর সাথে থাকবে দমকা বাতাস, ঝোড়ো হাওয়া, কখনো কখনো বিভিন্ন অঞ্চলে বজ্র বৃষ্টিও হতে পারে। এই বজ্র বৃষ্টির সাথে বজ্রপাতও থাকতে পারে। 1 তারিখের পর বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে যাবে। আবহাওয়া অফিস বলছে আগামী 48 ঘন্টা সারা দেশে ভারী বৃষ্টিপাত হবে, তবে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই। এছাড়া বৃষ্টির কারণে সৃষ্টি হবে জলাবদ্ধতা। বিশেষ করে চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের কারণে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে মর্মে আমরা ভারী বৃষ্টিপাতের সাথে এই সাবধান থাকতে বলেছি। টানা বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অতি ভারী বর্ষণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। এখন পর্যন্ত ৭৪,৩১৬ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। রাজধানী আশকোনায় হজ ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে ধর্ম বিষয়ক উপদেষ্টা জানান, বাকি হজযাত্রীরা আগামী ১ জুনের মধ্যে সৌদি আরবে পৌঁছবেন। এখন পর্যন্ত যারা হজে গেছেন তাদের মধ্যে ১২ জন মারা গেছেন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৩৬ জন মুসল্লি। হজ ব্যবস্থাপনার সবকিছু ঠিক আছে বলেও জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা। তিনি জানান, বিমানের ভাড়া অন্যান্য বছরের তুলনায় কমানো হয়েছে। হাজিদের কাছ থেকে যেসব রিক্রুটিং এজেন্সি টাকা নিয়েছে, সময় মতো তাদের পাঠাতে না পারলে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা। দর্শক, স্বাভাবিক জোয়ারের তুলনায় ২.৫ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে সুন্দরবন। সুন্দরবনের করমচলে পানি বেড়েছে ২.৫ ফুট, এতে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এ বিষয়ে জানতে চাচ্ছে সহকর্মী আবু হোসাইন সুমনের কাছে। সুমন, নিম্নচাপের প্রভাবে সুন্দরবন ও এর আশপাশের যে চিত্র দেখছেন আমাদের জানান। কাকলি, এই যে নিম্নচাপের প্রভাবে কিন্তু সকাল থেকে এখানে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, সেই সঙ্গে ঝড়ো হাওয়া রয়েছে এবং নিম্নচাপের প্রভাবে কিন্তু আজকে বৃহস্পতিবার যে জোয়ার হয়েছে, সেই জোয়ারে কিন্তু স্বাভাবিকের তুলনায় ২.৫ থেকে ৩ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। দুবলার চর যে সুন্দরবন রয়েছে সেখানে ৩ ফুট উচ্চতা জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। এছাড়া সুন্দরবনের যে করম জল রয়েছে সেখানে ২.৫ ফুট উচ্চতার যে জলোচ্ছ্বাস হয়েছে। এটা কিন্তু সুন্দরবনের যে বিস্তীর্ণ এলাকা, বিভিন্ন যে বন বিভাগের যে ক্যাম্পে রয়েছে, স্টেশন রয়েছে, সেসব জায়গায় কিন্তু পানি প্রবেশ করেছে এবং বনের মধ্যে যে পানি প্রবেশ করেছে সেটি অবশ্যই ভাটায় নেমে যাবে, কিন্তু বন বিভাগের এবং বন্যপ্রাণীর কোনো আসলে ক্ষয়ক্ষতির তেমন কোনো আশঙ্কা নেই, কারণ জ্বর হওয়ার 2 ঘন্টা 2.5 ঘন্টা পর কিন্তু আবার পানি নেমে যায়। কিন্তু যে সময়টাতে পানি প্লাবিত হচ্ছে এটা কিন্তু আসলে রাতের যে জোয়ার, এই জোয়ারে কিন্তু পানি আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে কিন্তু মোংলা বন্দরের যে পশুর নদী রয়েছে, মংলা নদী রয়েছে, সেই নদীতেও পানি স্বাভাবিকের তুলনায় ২.৫ থেকে 3 ফুট বৃদ্ধি পেয়েছে এবং মংলার যে নিম্ন অঞ্চল রয়েছে সেসব এলাকা কিন্তু জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। তো রাতে কিন্তু আরও পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। কাকলি।
আজও সিলেট ও দিনাজপুর সীমান্ত দিয়ে ৩৪ বাংলাদেশিকে পুশিন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদিকে কুড়িগ্রাম সীমান্তে কয়েকজনকে পুশিনের চেষ্টা করে ব্যর্থ হয়ে ককটেল ফাটিয়ে চলে যায় বিএসএফ। গত রাতে রৌমারী সদর ইউনিয়নের চান্দারচর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, বিএসএফ সদস্যরা কয়েকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। পরে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধায় বিএসএফ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাদের নিয়ে ফিরে যায়। বিজিবি জানায়, ভোরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম সীমান্ত দিয়ে ২১ জনকে পুশিন করে বিএসএফ। স্থানীয়দের খবরে তাদের আটক করে বিজিবি। অনুপ্রবেশকারীদের মধ্যে ৭ শিশু, ৯ জন মহিলা ও ৫ জন পুরুষ। অন্যদিকে ভোরে দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পুশিন করে ১৩ জনকে। এদের মধ্যে ১১ জন নারী ও ২ জন পুরুষ। এদিকে বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক অনুপ্রবেশ অব্যাহত থাকায় উদ্বেগে সীমান্তের বাসিন্দারা। বিজিবির টহল আরও জোরদারের দাবি জানিয়েছেন তারা। মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয়েছে আজ। রায় ঘোষণা করা হবে আগামী ২ জুন। বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের হাইকোর্টের দ্বৈত বেঞ্চে শুনানি শেষ হলে রায়ের জন্য এই দিন ধার্য করা হয়। শুনানি শেষে আসামি বরখাস্ত ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড সহ সব আসামির সাজা বহাল রাখার আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ২০২২ সালের ৩১ জানুয়ারি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড দিয়েছিল কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। এছাড়াও ৬ জনের যাবজ্জীবন ও বাকিদের খালাস দিয়েছিল আদালত। ২০২০ সালের ৩১ জুলাই ঈদুল আজহার আগের রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। শেখ হাসিনা যতদিন ভারতে থাকবে ততদিন বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। লালমনিরহাট সফরে দুপুরে পাটগ্রাম পৌর শহরের চৌরঙ্গি মোড়ে আয়োজিত পথসভার তিনি এসব কথা বলেন। ভারতকে অবশ্যই প্রতিবেশী হিসেবে সম্মান ও শ্রদ্ধার সাথে কথা বলতে হবে বলেও মন্তব্য করেন সার্জিস আলম। গণহত্যাকারী হাসিনা ও তার সহযোগীদের এতদিন ভারত সরকার কেন রেখেছে সেই প্রশ্ন তোলেন তিনি। এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এ সময় তার সাথে ছিলেন। সফরে ৪ উপজেলায় একাধিক পথসভা ও লিফলেট বিতরণে অংশ নেওয়ার কথা রয়েছে সার্জিস আলমের। এই ২৪-এর অভ্যুত্থানের হাজারেরও অধিক খুনের নির্দেশদাতা, লক্ষের অধিক মানুষকে রক্তাক্ত করা হয়েছে যার নির্দেশে সেই খুনি হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে। যতদিন পর্যন্ত খুনি হাসিনা ভারতে আশ্রিত থাকবে, বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না। বন্দরনগরী চট্টগ্রামের সৌন্দর্য বর্ধনে বিভিন্ন বেসরকারি সংস্থা ও নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। সকালে নগরীর বহদ্দারহাট থেকে কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত সড়ক বিভাজন নির্মাণ ও সৌন্দর্য বর্ধন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এটি নির্মাণ করে বেসরকারি সংস্থা ফিনলে সাউথ সিটি কর্তৃপক্ষ। পরে চট্টগ্রামের আধুনিক ও অভিজাত শপিং মল ফিনলে সাউথ সিটিতে গ্র্যান্ড ওপেনিং এবং ঈদ বিক্রয় উৎসবে মেগা র্যাফল ড্র অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন সিটি মেয়র। ফরিদপুরে ইজি বাইক চালক ফারুক তালুকদার হত্যার ঘটনায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। যাবজ্জীবন সাজার পাশাপাশি ৪ জনকে ২০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার বিবরণীতে জানা যায়, ২০২০ সালের ৬ মার্চ আসামিরা রাজবাড়ী থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা বলে ফারুক তালুকদারের ইজি বাইক ভাড়া করে। পরে ফতেপুর শ্মশানঘাট এলাকায় নিয়ে তাকে হত্যা করে ইজি বাইকটি নিয়ে পালিয়ে যায়। ভারতে পাচারের সময় ৪ পিস স্বর্ণের বারসহ রুহুল আমিন নামে এক চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। ভোর ৫:৩০টার দিকে সাতক্ষীরার ভোমরা সীমান্তের আলিপুর তেঁতুলতলা এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। বিজিবির তথ্য মতে, যার আনুমানিক বাজার মূল্য ৬৬,৮০,০০০ টাকা। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেছে।
সুন্দরবন রক্ষায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। মংলা উপজেলা পরিষদ মিলনায়তনে উপকূলের প্রাণ প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান রাখায় সবুজ সাথী সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত পরিবেশ সমাবেশে একথা বলেন বক্তারা। তারা বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পশুর নদীর দূষণ ও মৎস্য সম্পদ এবং জনস্বাস্থ্যের ক্ষতি করছে, ব্যাপক ক্ষতি করছে সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাণ প্রকৃতির। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিক উপলক্ষে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জিয়ানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মহানগর বিএনপি। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল আয়োজন করা হয়। খুলনায় স্বেচ্ছাসেবক দল পক্ষ হতে নগরীর দুস্থ মহিলাদের শতাধিক সেলাই মেশিন প্রদান করা হয়। খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মোনা। অন্যদিকে ঠাকুরগাঁয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিক উপলক্ষে বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে জেলা ছাত্রদল। সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হাসান আলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি নেতা আনোয়ার হোসেন আলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক আহমদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার শাহ মইনুল হোসেন খান বিল্টু, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা পারভেজ মল্লিক। যে গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন তা আজও বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া ভিডিও বার্তায় একথা বলেন তিনি। বাংলাদেশের জন্মের সাথে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ্য নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এদেশে গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা, স্বনির্ভরতা ও উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। প্রস্তাবিত সংস্কার শেষ করে যদি তাদের ইন্টেনশন সঠিক থাকে, গণতন্ত্রের পক্ষে থাকে, আমরা দাবি করেছি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে, তবে আমি এটাও মনে করি বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাব শেষ করে, যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে, ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও আহ্বান জানাই, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন, অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের জয় বা পরাজয়ের কোনো কিছুই নেই, বরং স্বাধীনতা প্রিয় জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে গণতন্ত্রকেই বিজয়ী করুন। বিসিবিতে সভাপতি ফারুক আহমেদকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা নিয়েছে নতুন মোড়। তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন বিসিবির ৮ পরিচালক।
বুধবার যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগ নিয়ে চলছে নানা আলোচনা। শুরুতে ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক অধিনায়কের ওপর অনাস্থা প্রকাশ করেন। এই প্রেক্ষিতে ফারুক কয়েকটি গণমাধ্যমকে জানান তিনি পদত্যাগ করবেন না। এই ঘটনার পরপর বিসিবির ৮ পরিচালক বর্তমান সভাপতির ওপর অনাস্থা প্রকাশ করেন। কেবল আকরাম খান সেই চিঠিতে স্বাক্ষর করেননি। সেই চিঠি পাঠানো হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ে। এই চিঠির পর ফারুক আহমেদের বিসিবি সভাপতি থেকে সরে দাঁড়ানো এখন অনেকটাই সময়ের ব্যাপার। ফারুক আহমেদ সরে দাঁড়ালে আমিনুল ইসলাম বুলবুল হতে পারেন পরবর্তী সভাপতি। সেফকন 2025 শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেছে সেভার ইন্টারন্যাশনাল লিমিটেড। প্রদর্শনীতে অংশগ্রহণ করছে অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, পানি ব্যবস্থাপনা এবং অবকাঠামো সরঞ্জাম ও যন্ত্রপাতির সাথে সংশ্লিষ্ট দেশি বিদেশি প্রতিষ্ঠানসমূহ। অনুষ্ঠানটি উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত গৃহায়ন ও ভবন গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবু সাদেক, অস্ট্রেলিয়ার বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি সৈয়দ মোয়াচিম হোসেন, সেভার ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সহ দেশি ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গরা। প্রদর্শনীটি সকল দর্শকদের জন্য 29 মে থেকে 31 মে পর্যন্ত সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত প্রতিদিন উন্মুক্ত থাকবে। এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাইয়ে 2018 সালের রানার্স আপ ভিয়েতনামের সঙ্গে পড়েছে বাংলাদেশ। সি গ্রুপে বাংলাদেশের বাকি 2 প্রতিপক্ষ ইয়েমেন ও সিঙ্গাপুর। এই গ্রুপের ম্যাচগুলো হবে ভিয়েতনামে। আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় বাছাই পর্বের ড্র। সেখানে এশিয়ার 44টি দলকে ভাগ করা হয় 11টি গ্রুপে। 11 গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে, আর 11 গ্রুপের সেরা 4 রানার্স আপও পাবে মূল গ্রুপের টিকিট। গত আসরের বাছাইয়ে আলো ছড়াতে পারেনি বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে 2-0 গোলে হারের পর থাইল্যান্ডের কাছেও হেরে যায় 3-0 ব্যবধানে। পরে ফিলিপাইনের বিপক্ষে সঙ্গী হয় 1-0 গোলের হারের বিষাদ। তাতে বিদায় ঘণ্টা বেজে যায় গ্রুপ পর্ব থেকে। আগামী 1 সেপ্টেম্বর থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত হবে বাছাই পর্বের খেলা।